বন্দিরানা পর্ব ৪। মেঘে মেঘে ভারী হয়ে থাকা আকাশটার মতো পুলিশ সুপার বখতিয়ার খিলজির মনটাও খুব ভার হয়ে আছে। ব্যাপারটা সংক্রামক। বাথরুমে দাঁড়িয়ে দাড়ি কামাবার সময় কথাটা মনে হলো তার। শুধু তিনি বা প্রকৃতি নয়, বিষণ্ণ তাওহিদাও। আমরা আল শাহরিয়ারের নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন, ভাবলেন তিনি। তদন্ত কমিটি রিপোর্ট যাই দিক, সবাই ধরে নেবে লেভি মুভিনকে কয়েদি আল শাহরিয়ারই খুন করেছে। তার নিজের করার সুযোগ ছিল না, তাই বাইরের কোনো লোককে দিয়ে করিয়েছে। এ না হলেই নয়। দাড়ি কামিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছেন, বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকলো তাওহিদা। তোমার ফোন, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। স্ত্রীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন খিলজি। কপালের মাঝখানে চিন্তার গভীর রেখা ফুটছে। বুঝেছি, ঠাট্টা করছো তুমি। মাথা নাড়ল তাওহিদা, সিরিয়াস দেখাচ্ছে। তোমার ব্রেকফাস্ট মাইক্রোওভেনে গরম করতে দিচ্ছি। তোমাকে বোধহয় তাড়াহুড়া করে বেরিয়ে যেতে হবে। লিভিং রুমের দিকে এগোবার সময় একটা শার্ট পরলেন খিলজি, ট্রাউজারে গুচ্ছেন। নিশ্চয়ই খুব বড় কিছু হবে। সকাল 7:30টায় পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ফোন করাটা স্বাভাবিক ব্যাপার নয়। রিসিভার তুলে লিভিং রুমের দেয়ালে হেলান দিলেন তিনি। সুপার খিলজি বলছি স্যার। মর্নিং খিলজি, নিশ্চয়ই ব্রেকফাস্টের টেবিল থেকে তুলে এনেছি। এবারই প্রথম নয় স্যার, বললেন খিলজি। আবিলাহুদ বেরিয়ে গেছে। অকস্মাৎ মাথাটা এত বেশি হালকা লাগলো, রীতিমতো অসুস্থ বোধ করলেন বখতিয়ার খিলজি। বড় করে শ্বাস নিয়ে চোখ বুজে আবার খুললেন। কখন? রাতে। কে জানে কখন। সকাল 7টায় ওদেরকে বের করার সময় ব্যাপারটা জানা গেছে। জেলার এইমাত্র মোসাদ চিফ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। আশ্চর্য, বেরোলো কিভাবে? কেউ কিছু জানে বলে মনে হচ্ছে না। সঙ্গের বুড়োটাকে হাত পা বেঁধে মুখে কাপড় গুজে রেখে বেরিয়ে গেছে। শেষ পর্যন্ত ঠিকই একটা ব্যাখ্যা বের করা হবে, তবে প্রথমবার দ্রুত চেক করে কিছুই পাওয়া যায়নি। কিন্তু এলাকা ছেড়ে যায় কিভাবে? জানতে চাইলেন খিলজি। সেটা তো প্রায় অসম্ভব। দায়িত্বটা আপনাকে দেওয়া হচ্ছে, বললেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তদন্ত করে বের করুন। বড় করে একটা শ্বাস নিয়ে সিধে হয়ে দাঁড়ালেন পুলিশ সুপার খিলজি। দুঃখিত স্যার, এবার অন্তত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী এসকল রায়ানের নির্দেশ। না শব্দটা তিনি শুনতে চাইবেন না মিস্টার খিলজি। যুক্তিও আছে, প্রথম থেকে কেসটার সঙ্গে জড়িয়ে গেছেন আপনি। এদিক থেকে কথা বলছেন না পুলিশ সুপার। আপনার আপত্তিটা কি কারণে সুপার? কারণটা ব্যক্তিগত স্যার। কাছেই জেরিকোয় একটা মোসাদ এজেন্ট আছে। হেডকোয়ার্টারের নির্দেশে এই কেসে মোসাদের প্রতিনিধিত্ব করবে সে। কোথায় দেখা হবে ফোন করে জানিয়ে দিন তাকে আপনি। নম্বরটা বলছি, লিখে নিন। লেখার কাজ শেষ হতে আবার শুরু করলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ভদ্রলোকের নাম তারিকি, মিরাজ তারিকি। আপনারা দুজন একটা টিম হিসাবে কাজ করবেন মিস্টার খিলজি। বিড়বিড় করলেন পুলিশ সুপার। ইয়েস স্যার। রিসিভার নামিয়ে রেখে এক মুহূর্ত ওখানেই দাঁড়িয়ে থেকে কিছু চিন্তা করলেন তিনি। তারপর ডায়াল করে জেলখানায় আসতে বললেন মোসাদ এজেন্ট তারিকিকে। কাজটা শেষ করে প্যাসেজে বেরিয়ে এসে কিচেনে উঁকি দিলেন তিনি। মাইক্রো ওভেনের দিকে পেছন ফিরে স্বামীর দিকে তাকালো তাওহিদা। হাতের প্লেটে তুলছিল স্বামীর জন্য নাস্তা। চোখাচোখি হতে এদিক ওদিক মাথা নাড়লেন খিলজি। শুধু এক কাপ কফি তাওহিদা, আমাকে এখনই বেরোতে হচ্ছে। কাপে কফি ঢেলে টেবিলে রাখলো তাওহিদা। কপাল থেকে চুল সরালো, স্বামীর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। চেহারা দেখে বোঝার উপায় নেই বুকের ভেতর কি চলছে তার। সিরিয়াস কিছু একটা হয়েছে। অবশেষে নীরবতা ভাঙল সে। আমাকে তুমি বলছো না কেন? ব্যাপারটা আল শাহরিয়ারকে নিয়ে। আল্লাহই জানেন কিভাবে ভদ্রলোক জেল থেকে পালিয়ে গেছেন। বাবা চাইছেন কেসটা আমি তদন্ত করি মোসাদের একজন এজেন্টকে নিয়ে। বাবা মানে এসকল রায়ান, ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী। সে কি, এ তার ভারী অন্যায়। অকারণ রাগের সঙ্গে শুরু করলো তাওহিদা। দায়িত্বটা প্রথমে আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম তাওহিদা, কিন্তু পরে ভেবে দেখলাম আমি একজন পুলিশ অফিসার, আমার উচিত সমস্যার মুখোমুখি হওয়া। কিন্তু তাকে কি তুমি ধরবে? রুদ্ধশ্বাসে জানতে চাইল তাওহিদা। কণ্ঠস্বরের চ্যালেঞ্জ যেমন আছে, ব্যাকুলতাও কম নেই।
সুযোগ পেয়েও যদি না ধরি, নীতি বলে কিছু থাকবে না আমার, বললেন বখতিয়ার খিলজি। তাহলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব, আর যদি ধরি, জাতির সঙ্গে বেইমানি করা হবে, একজন নিঃস্বার্থ মহান মানুষকে করা হবে খুন। এটাকে একটা ক্লাসিক্যাল উভয়সংকট বলা ছাড়া উপায় নেই তাওহিদা। এখনো জানি না কি করব আমি। কেসটা না নিলেই ভালো করতে তুমি, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তাওহিদা। তোমার জন্য এত অগ্নি পরীক্ষা। যিনি 5 বছর বয়সে রাস্তা থেকে কোলে তুলে বাড়িতে নিয়ে গেছেন আমাকে, সযত্নে খেতে পড়তে দিয়েছেন, নিজের ছেলেমেয়েদের সঙ্গে নামকরা স্কুল কলেজে পড়িয়েছেন, যাকে আমি বাবা বলে ডাকি, তার কথা অমান্য করব? এখন তাহলে কি হবে বখতিয়ার? ধপ করে একটা চেয়ারে বসে পড়ল তাওহিদা। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জানি না, শুধু এটুকু জানি যে সুযোগ পেলে তাকে আমার ধরতে হবে তাওহিদা, বললেন খিলজি। আমি একজন পুলিশ অফিসার, আইন অমান্যকারীকে ধরে কাঠগড়ায় দাঁড় করানোই আমার কাজ। কিন্তু বখতিয়ার, তিনি প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য কাজ করছেন অনেকদিন ধরে। গড ইন হেভেন, তুমি কি ভেবেছ আমি তা জানি না? একটা হাত বাড়িয়ে আলতোভাবে স্বামীর গাল স্পর্শ করলো তাওহিদা। তার চোখ ফেটে পানি বেরিয়ে আসছে। সেটা দেখেও না দেখার ভান করে চেয়ার ছাড়লেন বখতিয়ার খিলজি। আমি যাই তাওহিদা, দেরি হয়ে যাচ্ছে। ধীর পায়ে কিচেন থেকে বেরিয়ে গেলেন তিনি। সোমবার বিকেল 4টের দিকে রানাকে নিয়ে লেকের ধারে পৌঁছে ফেরিতে চলল শায়লা। বোটটায় তেমন লোকজন নেই, পেছন দিকের রেলিংয়ের কাছে দাঁড়ালো ওরা। কেমন লাগছে আপনার আমাদের দেশটা? বলার পর আড়ষ্ট একটু হাসলো শায়লা। কথাটা বোধহয় বোকার মতো হয়ে গেল। প্যালেস্টাইনে এর আগেও অনেকবার এসেছেন আপনি, তাও জানেন? হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে শুরু করলো শায়লা। আপনার সম্পর্কে এত কথা শুনেছি, বলতে পারেন আমি রীতিমতো আপনার একজন সময় মতো নিজেকে সামলে নিতে পারলেও চেহারা লাল হয়ে ওঠাটা ঠেকাতে পারল না সে। মানে আমি আসলে বলতে চেয়েছি, আপনার সম্পর্কে অনেক কথাই জানি আমি। এই জায়গাটা ভারী সুন্দর, শান্ত কণ্ঠে বলল রানা। অনেকবার এলেও সবসময় প্রাণ হাতে করে ছুটোছুটি করতে হয়েছে, কাজেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় পাওয়া যায়নি। লেক পার হওয়ার কিছুক্ষণ পর একটা গিরিপথে ঢুকলো ওদের গাড়ি। সেখান থেকে বেরিয়ে হেফজি বাহ নামে ছোট একটা শহরের দিকে এগিয়ে গেল ওরা। এদিকে সাগর ঘেঁষে দেশি বিদেশি ট্যুরিস্টদের জন্য গড়ে উঠেছে বেশ কিছু হোটেল ও কটেজ। রাস্তাটা ঝকঝক তকতক করছে। বিপদের আভাস পাওয়া গেল একেবারে অপ্রত্যাশিত একটা দিক থেকে। এখানে হেলিকপ্টার গানশিপ কেন? হঠাৎ বিড়বিড় করলো রানা। কই? নার্ভাস দেখালো শায়লাকে। কোথায়? কান পাতলো রানা। মনে হচ্ছে কয়েকটা ইঞ্জিনের আওয়াজ পাচ্ছি। ওরা আমাদেরকে থামতে বলবে না তো? কেন? একথা কেন বলছেন? রানার দৃষ্টি অনুসরণ করে সামনের আকাশে মেশিন গান ফিট করা কালো কুচকুচে একটা হেলিকপ্টার দেখতে পেয়েছে শায়লা। ওটার গতিবিধি দেখে তারও মনে হলো যেন ওদের উপরেই নজর রাখা হচ্ছে। জানালা দিয়ে মাথা বের করে মাথার উপরের আকাশটা দেখবার চেষ্টা করলো রানা। শুধু সামনে নয়, পেছনেও আছে একটা। ভাব দেখে মনে হচ্ছে আমাদেরকে অনুসরণ করে আসছে। চোরের মন পুলিশ পুলিশ নয় তো? নার্ভাস একটু হেসে জানতে চাইল শায়লা। তার কথা শেষ হতে না হতেই লাউড হেলার থেকে নির্দেশ ভেসে এলো, প্রথমে ইংরেজি, তারপর আরবি ভাষায়। এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। আমরা সন্দেহ করছি আপনাদের মধ্যে আত্মঘাতী জঙ্গি থাকতে পারে। সন্দেহ করছি আশেপাশে সুইসাইড বম্বার থাকতে পারে। সামনের রাস্তায় ব্যারিকেড ফেলা হয়েছে। প্রতিটা গাড়ির ড্রাইভারকে অনুরোধ করা হচ্ছে যে যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে পড়ুন। যে যার রাস্তায় থাকুন, অন্য কোনো দিকে যাবার ঝুঁকি নেবেন না। সেরকম কিছু করতে দেখলে বিনা নোটিশে গুলি করা হবে। আবার বলছি। কি করব? গাড়ি থামান এখনই, নির্দেশ দিল রানা। সঙ্গে সঙ্গে টয়োটা দাঁড় করিয়ে ফেলল শায়লা। এখন কি হবে? ঢোক গিলল শায়লা। খারাপ যদি কিছু হয়, আমার ভুল হবে, বলল রানা। আপনি আমাকে সব শিখিয়েছেন। আমার নাম জিয়া হাসান, মিউনিসিপ্যালিটি স্লটার হাউস ইন্সপেক্টর। বিভিন্ন শহরে সারপ্রাইজ ভিজিটে গিয়ে দেখতে হয় হালালভাবে সবকিছু হচ্ছে কিনা। ট্রাক ভর্তি সৈন্য আসছে, ফিসফিস করলো শায়লা।
দেখতে দেখতে ৫-৭টা সৈনিক ভর্তি ট্রাকে ভরে উঠল রাস্তা। লাফ দিয়ে নিচে নামছে তারা, শৃঙ্খলা বজায় রেখে দলে দলে ছড়িয়ে পড়ছে চারদিকে। একটা দল রাস্তার পাশে এক সারিতে দাঁড়ালো ২৫ ফুট পরপর। সামনের রাস্তায় আগেই ব্যারিকেড দেওয়া হয়েছে। ১০ জন সৈনিকের একটা দল এগিয়ে এলো দাঁড়িয়ে পড়া যানবাহনের দিকে। এবার শুধু অপেক্ষার পালা। রোড ব্লকের একেবারে সামনের গাড়ির ৩ আরোহীকে নিচে নামানো হলো। ২ জন সৈনিক গাড়ির ভেতরটা সার্চ করতে ঢুকলো। একজন এক এক করে আরোহীদের দেহ তল্লাশি করলো। ৫ মিনিট সার্চ করবার পরও কিছু পাওয়া গেল না। ব্যারিকেড উঁচু করা হলো। তার নিচ দিয়ে চলে গেল গাড়িটা। একই দৃশ্যের অবতারণা হলো দ্বিতীয় গাড়ির বেলায়ও। রানার টয়োটা ও দ্বিতীয় গাড়িটার মাঝখানে আর মাত্র ৪টে গাড়ি। সবাইকে সার্চ করছে ওরা, গাড়িও বাদ দিচ্ছে না। শুকনো গলায় বলল শায়লা, পিস্তলটা কি করবেন? ওটা এখন রানার কাছে। কিভাবে সার্চ করা হচ্ছে দেখার পর এই সমস্যা নিয়েই মাথা ঘামাচ্ছে রানা। একটাই উপায় দেখতে পাচ্ছি, বলল ও। ওরা কাছে চলে আসার আগেই গাড়ি ছেড়ে নেমে পড়ি আসুন। দরজা খোলার সময় পিস্তলটা নিচে ফেলে দেব, তারপর পায়ের খোঁচা দিয়ে গাড়ির তলায় ঢুকিয়ে দিতে হবে। এটাও ভালো কোনো সমাধান নয়, জানেও। প্রথমত, রাস্তার কিনারা ঘেঁষে কাছেই দাঁড়িয়ে রয়েছে প্রহরী সৈনিক। ওরা নামছে টের পেলে একদৃষ্টে তাকিয়ে থাকবে ওদের দিকে। তার চোখকে ফাঁকি দিয়ে কাজটা করা অত্যন্ত কঠিন হবে। তাছাড়া গাড়ি আবার চলতে শুরু করলে দেখা যাবে পিস্তলটা পড়ে রয়েছে ওখানে। ওদেরকে ধাওয়া করে ধরা তখন স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। ওটা বরং আপনি আমাকে দিন, দ্রুত বলল শায়লা। জলদি। কেন? কি করবেন? বেল্ট থেকে টান দিয়ে বের করলো রানা পিস্তলটা। চোখ ঘুরিয়ে সৈনিকদের মতিগতি বোঝার চেষ্টা করছে। হাত থেকে ছো দিয়ে পিস্তলটা নিল শায়লা। আপনি অন্যদিকে তাকান প্লিজ, রুদ্ধশ্বাসে বলল সে। অন্যদিকে ফিরলেও চোখের কোণ দিয়ে দেখে বোঝার চেষ্টা করলো রানা ঠিক কোথায় রাখা হলো অস্ত্রটা। তারপর একসময় ওদের পালা শুরু হলো। প্রথমে ওদের পরিচয়পত্র দেখতে চাইল ইসরায়েলি সৈন্যরা। ওরা দুজন ভালোই অভিনয় করে যাচ্ছে। পুরুষটি অর্থাৎ রানার চোখে মুখে চাপা ক্রোধ ও লুকিয়ে রাখা ঘৃণার আভাস। তরুণী চেহারা বরফের মতো শীতল, হাত দুটো মুঠো শক্ত করা, দৃষ্টি অন্যদিকে ফেরানো। পরিচয়পত্রে নাম কাওয়াস্তে চোখ বুলালো একজন সৈনিক। ক্ষমা প্রার্থনার সুরে বলল, অসুবিধা হওয়ার জন্য দুঃখিত। এবার নিচে নামুন প্লিজ, আপনাদের বডি ও কার সার্চ করা হবে। নিচে নামলো ওরা। রানার হার্টবিট ক্রমশ বাড়ছে, যদিও বাইরে থেকে সম্পূর্ণ শান্ত দেখাচ্ছে ওকে। তবে শায়লা হঠাৎ বড় বেশি আড়ষ্ট হয়ে উঠেছে। প্রথমে রানাকে সার্চ করা হলো, থাকলে তো কিছু পাবে। এবার শায়লার পালা। কেন যেন আশেপাশে কেউ কোনো শব্দ করছে না। ইহুদি সৈনিকরা কি একটা প্রত্যাশায় শায়লার দিকে তাকিয়ে আছে। ওয়েট। মাথার উপর স্বগর্জনে চক্কর দিচ্ছে জোড়া হেলিকপ্টার গানশিপ। তারপরেও অত্যন্ত ভারী শোনালো রানার কণ্ঠস্বর। শায়লাকে সার্চ করতে যাচ্ছিল একজন সৈনিক, তার হাত স্থির হয়ে গেল। আপনাদের মধ্যে মহিলা সৈনিক নেই? জিজ্ঞেস করলো রানা। মুসলমান মেয়ের গায়ে অন্য কোনো পুরুষ হাত দেবে কিভাবে? ও হ্যাঁ, তাই তো। সৈনিকদের সঙ্গে উপস্থিত ক্যাপ্টেন এমন ভাব দেখালো যেন কথাটা তার মনে ছিল না। ঠিক আছে, বলল সে, দেখি কি করা যায়। কমান্ডারের জিপে দুজন মহিলা সৈনিক থাকার কথা। এই দেখো তো। একজন সৈনিক ছুটল কমান্ডারের জিপের দিকে। ওদের টয়োটার ৫০-৬০ গজ পিছনে দাঁড়িয়ে রয়েছে সেটা। ১ মিনিট পর আবার ছুটে ফিরে আসতে দেখা গেল সৈনিকটিকে দূর থেকেই মাথা নাড়ছে। শায়লার দিকে ফিরল ক্যাপ্টেন। যদি কিছু মনে না করেন প্লিজ মাথার স্কার্ফটা খুলে ফেলুন, খুলুন ট্রেঞ্চ কোটটাও, আর শার্টটা একটু উঁচু করুন, তাহলেই হবে। প্রথমে মাথার স্কার্ফ খুলল শায়লা। হয়েছে দেখা? ঝাঁঝালো সুরে জিজ্ঞেস করল। ক্যাপ্টেন মাথা ঝাঁকাতে আবার স্কার্ফটা যত্ন করে পরল মাথায়। তারপর ট্রেঞ্চ কোট খুলল, সেটা ভাঁজ করে রেখে দিল টয়োটার ছাদে। তারপর সাদা পপলিনের শার্টটা তুলল, নিচের প্রান্ত উঠে এলো গরু নিতম্ব ছাড়িয়ে আরেকটু উপরে। আর সবার মতো রানাও খুঁটিয়ে দেখছে তাকে। ইসরায়েলি সৈনিকরা বুঝতে চাইছে তার শরীরে বোমা লুকানো আছে কিনা। রানা খুঁজছে উপরের জিনিস বেমানান ফোলা কোনো অংশ। নেই। রানা মোটামুটি নিশ্চিত পিস্তলটা উরুসন্ধিতে কোথাও লুকিয়েছে শায়লা।
সেটার কোনো আভাস না পাওয়ার কারণ হয়তো এই যে তার পরনের জিন্স মোটেও আঁটোসাঁটো নয়। সন্দেহ করবার কিছু পাওয়া যাচ্ছে না, তারপরও সময় যেন স্থির হয়ে থাকলো। অন্তত যতক্ষণ না ক্যাপ্টেন বলল, ঠিক আছে, আপনারা যেতে পারেন, সহযোগিতা করার জন্য ধন্যবাদ, নেক্সট। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল রানার। তারপর হঠাৎ শায়লাকে জড়িয়ে ধরে কাছে টানল ও, পরিবেশ পরিস্থিতি গ্রাহ্য না করে চুমু খেলো তার ঠোঁটে। দৃশ্যটা দেখে হাসাহাসি করছে ইসরায়েলি সৈন্যরা। তারা তো আর জানে না প্রচন্ড টেনশনে ভোগার পর বিপদ কেটে যাওয়ায় ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিল শায়লা, টলে পড়ে যাওয়ার উপক্রম করছিল। হঠাৎ তাকে অসুস্থ হতে দেখলে সৈনিকরা সন্দেহ করতে পারে, এই ভয়ে তাকে জড়িয়ে ধরে চুমু খেতে বাধ্য হয়েছে রানা। অন্তত হেফজি শাহ শহর থেকে বেরোবার সময় শায়লাকে এরকমই একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো রানা। তবে মাঝপথে ওকে থামিয়ে দিল শায়লা, বলল, কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, আপনার জায়গায় আমি হলেও ঠিক এই কাজই করতাম। বেশ অনেকক্ষণ হলো মেঠোপথ ধরে এগোচ্ছে ওরা। পথের দুপাশে লবণাক্ত ও পরিত্যক্ত জলাভূমি, জলার পানিতে লবণের মাত্রা বেশি হওয়ায় চাষবাস হয় না বললেই চলে। এদিক ওদিক তাকাচ্ছে রানা, হঠাৎ চোখের কোণে একটা নড়াচড়া ধরা পড়ল। ঝট করে সেদিকে তাকাতে ঝোপঝাড়ের ভেতর স্যাঁত করে একটা ছায়ামূর্তিকে সরে যেতে দেখলো ও। তার কাঁধের উপর খাড়া হয়ে থাকা লম্বা লাঠিটা রাইফেলের ব্যারেলও হতে পারে। আপনার চোখকে ফাঁকি দিতে পারেনি রুস্তম, মৃদু হেসে বলল শায়লা। দাদুর বডিগার্ডও আরো দুজন আছে, মুহাদিয়া ও জিগলু। এরা সবাই পিএলওর ক্যাডার? মাথা নাড়ল শায়লা। দাদু পুরনো পরিচিত দলীয় লোকজনকে যতটা পারা যায় এড়িয়ে চলছেন, বলল সে। এদের মধ্যে শুধু একজন, মুহাদিয়া, একসময় হামাস এর সদস্য ছিল। বাকি দুজন রেলওয়ের ছাঁটাই হওয়া কর্মচারী, তার বন্ধু নিজের হাতে ট্রেনিং দিয়ে দাদুর বডিগার্ড হিসেবে কাজে লাগিয়েছে। ইসরায়েলি সরকার স্লটার হাউস বানাবার জন্য এদিকটা লিজ দিয়েছিল বছর কয়েক আগে, তখনই বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে। তবে স্লটার হাউস মাত্র কয়েকটা, বেশিরভাগই ফার্ম হাউস ও ট্যুরিস্টদের জন্য সুন্দর সুন্দর কটেজ। এগুলো সবই পরস্পরের কাছ থেকে যথেষ্ট দূরে। কথায় কথায় শায়লা জানালো, এদিকের স্লটার হাউসগুলোর মালিক সবাই মুসলমান। এখানে জবাই করা গরু ছাগলের হালাল মাংস তেল আবিবে তো যাই, মিশরেও রফতানি করা হয়। গাছপালা ও ঝোপঝাড়ের ভেতর দিয়ে বেরিয়ে এসে ফার্ম হাউসটার সামনে থামল গাড়ি। কাছেই সাগর, বোল্ডার ও পাহাড় প্রাচীরে একের পর এক ঢেউ আছড়ে পড়ার গর্জন ভেসে আসছে। হঠাৎ দরকার হলে পালাবার কি ব্যবস্থা, জানতে চাইল রানা। কার, আপনার? হাসছে শায়লা। দাদুর? গোপন একটা টানেল আছে, দালানের ভেতর থেকে বেরিয়ে সৈকতের কাছাকাছি একটা কুয়ার সঙ্গে মিশেছে। কুয়াটা ঝোপঝাড়ের মাঝখানে, বলে না দিলে দেখতে পাওয়া কঠিন। পালানোর জন্য তাকে যথেষ্ট? রানার গলায় সংশয়। সৈকতের ওখানটায় পাশাপাশি একজোড়া হেডল্যান্ড আছে, ওগুলোর মাঝখানে আছে একটা লঞ্চ, এটাও বলে না দিলে কেউ দেখতে পাবে না। রানার চোখে সংশয়। কিন্তু একটা লঞ্চ নিয়ে কিভাবে পালানো সম্ভব? ইসরায়েলি কোস্টগার্ড ধাওয়া করলে? প্রশ্নটা আমিও করেছিলাম, বলল শায়লা। শুনে হাসলেন দাদু, বললেন, জেনারেল মোটরসের নতুন মডেলের একজোড়া ইঞ্জিন ফিট করা হয়েছে ওটায়, স্পিড ঘন্টায় 20 নটের কিছু বেশি। ইসরায়েলি কোস্টগার্ড কেন, ওদের নৌবাহিনীরও সাধ্য নেই ধাওয়া করে ধরে ওটাকে। গুড, মোটামুটি সন্তুষ্ট হলো রানা। ইঞ্জিন বন্ধ করে শায়লা বলল, এই ফার্ম হাউসের মালিক আমরা নই, দাদুকে লুকিয়ে রাখার জন্য ভাড়া নেওয়া হয়েছে। টানেল ও কুয়া বডিগার্ডদের সাহায্য নিয়ে নিজেই বানিয়েছেন তিনি। ভাড়া নেওয়া হয়েছে কতদিনের জন্য, জানতে চাইল রানা। 1 বছর। এক জায়গায় এতদিন? এর চেয়ে কম সময়ের জন্য ভাড়া নেওয়া হলে সন্দেহ জাগত, বলল শায়লা। তারপর প্রসঙ্গ বদলে জানতে চাইল, দাদুকে আপনি শেষ কবে দেখেছেন? বছর 5 আগে। অনেক বদলে গেছেন তিনি। তার শারীরিক অবস্থা দেখে রিয়্যাক্ট করবেন না প্লিজ। গর্বিত একজন মানুষ, নিজেকে এখনো সক্ষম ভাবতে ভালোবাসেন। উত্তরে রানা কিছু বলবার আগেই ওর পেছনের একটা দরজা দড়াম করে খুলে গেল। ঝট করে ঘুরল ও, হাতের চকচকে ছুরিটায় ভর দিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন অশীতিপর এক বৃদ্ধ, মাথাটা সামনের দিকে একটু বাড়ানো, কাঁধ দুটো উঁচু করা। মাসুদ রানা, কর্কশ কণ্ঠস্বর, আওয়াজটা যেন গলার ভেতর ঘন কফের বাধা পেয়ে ঘর ঘর করে উঠল।
আমি জানতাম তুমি আসবে। থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাঙাচোরা বিধ্বস্ত একজন মানুষকে দেখতে পাচ্ছে রানা। একটা ঢোক গিলে এগুলো ও হাতটা সামনে বাড়িয়ে দিল। আপনি ডাকলে আমাদেরকে তো আসতেই হবে দাদু, বলল ও। খাদেমুল দাউদের লোল চর্মসর্বস্ব হাতটা ধরে সাবধানে ঝাঁকালো। কেমন আছেন? জড়িয়ে ধরলেন ওকে বৃদ্ধ। এতদিন ভালো ছিলাম না রানা, এখন বোঝাটা তোমার ঘাড়ে চাপিয়ে দিতে পারলে বাকি কটা দিন ভালো থাকবো, বললেন দাদু। ঘুরে খোঁড়াতে খোঁড়াতে দুপাশের দেয়ালে সাদা চুনকাম করা প্যাসেজ ধরে এগোলেন। পিছু নিল রানা, দেখলো তার হাড় সর্বস্ব শরীরে ঢোলা আলখাল্লা অসংখ্য ভাঁজ হয়ে ঝুলছে। পথে খারাপ কিছু ঘটেনি তো? কোনো বিপদ? লিভিং রুমে শুধু একটা টেবিল ও কটা ভাঙা চেয়ার ছাড়া আর কিছু নেই। মেঝেতে সুতো বেরোনো তেলপল বেছানো, এত পুরনো যে রংটা বোঝার উপায় নেই। ধীরে সুস্থে সংক্ষেপে রিপোর্ট করলো শায়লা। একটা চেয়ারে বসে সশব্দে হাঁপাতে লাগলেন দাদু। দেখা যাচ্ছে নেহাত ভাগ্য গুণে বেঁচে গেছো তোমরা। এত হাঁপাচ্ছেন, কি হয়েছে আপনার? জানতে চাইল রানা। শায়লার দিকে তাকাচ্ছে না। দাদুর মুখোমুখি একটা চেয়ারে বসলো। কাঁধ ঝাঁকালেন খাদেমুল দাউদ। সারাটা জীবন পালিয়ে পালিয়ে বেরিয়ে এখন আর শরীরের কি দোষ দেব বলো? ডাক্তার দেখিয়েছেন? জানতে চাইল রানা। কি বলছেন তারা? কিসের অসুখ? আমার তো কোনো অসুখ নেই। আমি ক্লান্ত, ব্যাস। কাঁধ থেকে বোঝাটা নেমে গেলে সব ক্লান্তি মুছে যাবে। আবার আমি তাজা ঝরঝরে হয়ে উঠব। কথা শেষ হলো না, খক খক করে অদম্য কাশিতে শিরদাঁড়া বাঁকা হয়ে গেল তার। দৃষ্টিতে খানিকটা অনুযোগ নিয়ে রানার দিকে একবার তাকালো শায়লা, তারপর এগিয়ে এসে দাদুর পিঠে হাত বুলিয়ে দিল। 2 মিনিট পর শান্ত হলেন খাদেমুল দাউদ। দরজার দিকে এগুলো শায়লা। আমি আপনাদের জন্য কফি করে নিয়ে আসছি। সময় নষ্ট না করে রানা জানতে চাইল, জরুরি ডাকটা কি কারণে দাদু? এত তাড়া কিসের রানা? জিজ্ঞেস করলেন বৃদ্ধ ফিলিস্তিনি নেতা। তাছাড়া গত রাত থেকে দৌড়ের উপর আছো তুমি, ঘুমাবার সুযোগ পাওনি। কফিটা খেয়ে নাও, প্রথমে লম্বা একটা ঘুম দাও, তারপর শায়লার তৈরি সাপার খেয়ে কাজের কথা শুরু করা যাবে। জি না দাদু, সবিনয়ে বলল রানা। প্রথমে কেন ডেকেছেন শুনে টেনশন মুক্ত হয়ে নিই, তারপর বিশ্রাম নেব। একটা হাত উঁচু করলেন খাদেমুল দাউদ, পিএলওর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। আমার পাশে এসে বসো রানা। উঠে এসে তার পাশের চেয়ারটায় বসলো রানা। আমাকে কি করতে হবে সংক্ষেপে সে সম্পর্কে শুধু একটু ধারণা দিন। ক্লান্ত শরীর নিয়ে আপনাকে বেশি কথা বলতে হবে না। 2-একটা কথায় ব্যাপারটা সেরে ফেলা যায়, বললেন দাদু। কোনো ভূমিকার দরকার নেই, প্রয়োজন নেই কোনো জল্পনা কল্পনারও। কথাটা হলো, আমাদের প্রয়াত নেতা মরহুম ইয়াসির আরাফাত একটা ডায়েরি রেখে গেছেন। ডায়েরিটা লেখা হয়েছে তার রহস্যময় অসুস্থতার সময়। অর্ধেক লেখার পর তিনি গোপনে সেটা আমাকে দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। নিজের হাতে লেখা, নাকি তিনি শুধু মুখে বলেছেন অন্য কেউ লিখেছে? জানতে চাইল রানা। মাথা নাড়লেন দাদু। পিএলও নেতা ইয়াসির আরাফাতের নিজের হাতে লেখা ডায়েরি ওটা। শুধু টপ সিক্রেট নয়, অত্যন্ত স্পর্শকাতরও। কি আছে তাতে? কি আছে তা তুমি এখনই জানতে পারছো না, বললেন দাদু। কারণ ডায়েরিটা আমি রেখে এসেছি তেল আবিবের কাছাকাছি আমার একটা সেফ হাউসে, শেফাইমে। রানা কিছু বলতে যাচ্ছে দেখে একটা হাত তুললেন তিনি, তারপর সেই হাতটা ঢোলা আলখাল্লার পকেটে ঢোকালেন। তবে ডায়েরিতে লেখা মিস্টার আরাফাতের একটা নির্দেশনা আমি টুকে নিয়ে এসেছি, সেটা এখন তোমাকে পড়ে শোনাবো। নির্দেশনা? বিস্মিত হলো রানা। মিস্টার আরাফাতের নির্দেশনা? কার প্রতি দাদু? আমার। পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে রানাকে দেখালেন দাদু। আগ্রহ নিয়ে অপেক্ষা করছে রানা। 1964 সালে পিএলও প্রতিষ্ঠিত হয়, শুরু করলেন দাদু। ভাঁজ খোলা হাতের কাগজটার উপর একবার চোখ বুলিয়ে নিলেন। সেই তখন থেকে প্রতিদিনই কিছু না কিছু নগদ টাকা, সোনার গহনা ও দামি পাথর জমা হয়েছে পিএলওর ফান্ডে। মিস্টার আরাফাত জীবিত থাকা পর্যন্ত নগদ টাকা পাওয়া গেছে 7 বিলিয়ন মার্কিন ডলার। এই টাকার বেশিরভাগই এসেছে সারা বিশ্বের মুসলমানদের কাছ থেকে সাহায্য বা চাঁদা হিসেবে। কিছু পাওয়া গেছে ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন সরকারের থেকে বরাদ্দ। তবে প্রসঙ্গত এ কথাও বলা দরকার যে
পরিচয় গোপন রাখা হবে এই শর্তে ভারতীয় রাজনীতির প্রথম সারির অন্তত ৩ জন অমুসলিম নেতা, ইউরোপ আমেরিকার বহু নামকরা খ্রিস্টান বিজ্ঞানী আর অভিনেতা-অভিনেত্রী এই ফান্ডে মোটা টাকা দান করেছেন। অনেক টাকাই ফেদায়িনদের জন্য অস্ত্র আর গোলাবারুদ কিনতে খরচ করেছি আমরা। তারপরেও রয়ে গেছে মেলা টাকা। তবে মূল্যবান রত্ন ও সোনায় হাত দেওয়া হয়নি। দামি পাথরগুলো পাঠিয়েছেন দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বড় বড় ফিলিস্তিনি ব্যবসায়ীরা। আর সোনা এসেছে গোটা বিশ্বের সাধারণ নারী পুরুষের কাছ থেকে। লক্ষ লক্ষ আংটি, ব্রেসলেট, নেকলেস, কানের দুল, ইয়াররিং, বোতাম ইত্যাদি। তোমাদের মিষ্টি বাংলায় আছে না, বিন্দুতে বিন্দুতে সিন্ধু, এ যেন ঠিক তাই। ৩ যুগেরও বেশি সময় ধরে জমা হওয়া ছোট ছোট জিনিসগুলোর ওজন দাঁড়ায় কয়েক টন। দামি পাথরগুলোর বেশিরভাগই সুইস ব্যাংকে জমা রাখা আছে। তবে সংরক্ষণের সমস্যা দেখা দেয় গলিয়ে সোনার বার তৈরি করা হয়েছে সমস্ত স্বর্ণালঙ্কার। সবই মিস্টার আরাফাতের কাছে রাখা ছিল গোপন জায়গায়। মারা যাওয়ার মাসখানেক আগে আমাকে ডেকে পাঠান তিনি। ডায়েরিটা আমার হাতে তুলে দিয়ে বললেন, এতে লেখা আছে টাকা, দামি পাথর আর সোনার বারগুলো কোথায় আছে এবং ওগুলো দিয়ে কি করতে হবে। কি করতে হবে? রানা কৌতূহলী। এটা আমার ওপর আমার প্রিয় নেতার নির্দেশ, বললেন দাদু। অনেক কষ্টে বললেন, তোমার জীবদ্দশায় যদি দেখো হামাস ওদের কট্টর নীতি ছেড়ে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, জানবে ওরা ভয়ানক অর্থকষ্টে পড়তে যাচ্ছে। তখন ওই সোনার বার, ডলার আর সুইস ব্যাংকে জমা রাখা যা আছে সব তুমি হামাসের ৩ নেতার যে কোনো একজনের হাতে তুলে দেবে। আমার শুনতে ভুল হচ্ছে না তো দাদু? রানা বিস্মিত। হামাস কখনো মিস্টার আরাফাতকে সমর্থন করেনি। তিনিও তাদের ধর্মীয় গোঁড়ামি ও সহিংস নীতি মেনে নিতে পারেননি। না, তোমার শুনতে ভুল হচ্ছে না রানা, নরম গলায় আশ্বস্ত করলেন খাদেমুল দাউদ। এরকম একটা নির্দেশনা কেন তিনি দিয়ে গেছেন, সময় আর সুযোগ পেলে আরেকদিন সেটা তোমাকে ব্যাখ্যা করে বলবো আমি। আজ বলি এই জ্বলন্ত কড়াইয়ে কেন তোমাকে ডেকে এনেছি। মৃদু হেসে মাথা ঝাঁকালো রানা। কেন দাদু? মিস্টার আরাফাতের নির্দেশ মানতেই হবে আমাকে, বললেন দাদু। সোনার বার, ডলার, হীরা জহরত আর সুইস ব্যাংকের কাগজপত্র যেভাবে হোক ৩ জন সৎ হামাস নেতার যে কোনো একজনের হাতে পৌঁছে দিতে হবে। কিন্তু পিএলওর বেশিরভাগ নেতাকর্মী যেখানে আদর্শ হারিয়ে টাকার পেছনে ছুটছে, হামাস যেখানে আমাকে খুন করতে চায়, আমি নিজে অসুস্থ অথর্ব হয়ে পড়েছি, সেখানে আমার হয়ে কে করবে এই কাজ? আমার পক্ষে তো সম্ভব নয়। কি করা যায় ভাবছিলাম, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। ওই ৩ নেতার একজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে তোমার। তুমি তাকে বিশ্বাস করো, সেও তোমাকে পছন্দ করে। ভাবলাম আর কোনো উপায় যখন নেই, আমার দাদু ভাই মাসুদেরই সাহায্য নেব। কি করতে হবে বুঝতে পারছে রানা। বলুন দাদু, নামটা কি তার? শেখ বুরহানুদ্দিন হামাদান। নামটা শোনা মাত্র নিঃশব্দে একটু হেসে মাথা ঝাঁকালো রানা। হ্যাঁ, ঠিক আছে। হামাসের প্রথম সারির নেতাদের অন্যতম বুরহানুদ্দিন হামাদানকে বিশ্বাস করা যায়। ইয়াসির আরাফাত কোনো ভুল করে যাননি। তার হাতে পড়লে এই সম্পদের একটা কণাও অপব্যয় হবে না। এরপর দীর্ঘ বর্ণনা দিলেন দাদু। বর্তমানে শেফাইন সেফ হাউসের ঠিক কোথায় রয়েছে আরাফাতের রেখে যাওয়া ধন সম্পদ, সেখানে যাওয়ার কি ব্যবস্থা, সেখান থেকে কবে ও কিভাবে রওনা দিয়ে হামাস নেতার কাছে পৌঁছাতে হবে রানাকে ইত্যাদি বললেন। শোনালেন একটা অনভিপ্রেত দুর্ঘটনার কথাও। আরাফাতের সেফ হাউসের কথা কিভাবে জানি প্রকাশ হয়ে যায় ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে। নিশ্চয়ই বিশ্বাসঘাতক ছিল আপনাদের ভেতর, বলল রানা। হ্যাঁ, আমাদের কারো কাছ থেকে খবর পেয়ে মাস তিনেক আগে রেড করেছিল ওরা। একটু আগে ভাগে টের পেয়ে আমার বিশ্বস্ত কয়েকজন অনুচর 5টা ট্রাকে তুলে ওখান থেকে সরিয়ে নিয়েছে ধন সম্পদ আরেক সেফ হাউসে। কিন্তু শেষ ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে ধরা পড়ে যায় শত্রুর হাতে। ওতে ছিল ডলার আর হীরার ব্যাগ। সব কেড়ে নিয়ে গেছে ইসরায়েলি আর্মি ইন্টেলিজেন্স। বাধা দিতে গিয়ে প্রাণ দেয় আমার 3 অনুচর। গত 3টে মাস হন্যে হয়ে খোঁজাখুঁজি করেও বাকি ধনরত্ন পায়নি ওরা, শেষে হাল ছেড়েছে এতদিনে। এখন ওই 5ম ট্রাকের মালগুলোর কথা ভেবে কোনো লাভ নেই। যা গেছে তা গেছেই। যা আছে সেগুলোর একটা সুব্যবস্থা করতে হবে তোমাকে দাদু। সব ভালো মতো বুঝিয়ে দেওয়ার পর রানাকে দিয়ে পুনরাবৃত্তি করালেন দাদু। তারপর স্বস্তির একটা বড় নিঃশ্বাস ছেড়ে হেলান দিলেন চেয়ারে। প্রসঙ্গ পাল্টে রানা জানতে চাইল, আচ্ছা, হাজার কথা বলছে হাজার লোকে, ইয়াসির আরাফাতের রহস্যময় অসুখটা আসলে কি ছিল?
সেটা কেউ বলতে পারে না রানা। তবে আমার মনে হয়েছে মিস্টার আরাফাত ভালো করেই জানতেন এর মধ্যে রহস্যময় কিছুই ছিল না। তিনি অবশ্য কারো নামে নালিশ করার লোক ছিলেন না। আমার ব্যক্তিগত ধারণার কথা বলতে পারি, মার্কিনীদের মোটা টাকা খেয়ে তার প্রিয়পাত্র হবার মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে পিএলওর উপসারীর নেতা তারই ঘনিষ্ঠ দুজন লোক এই জঘন্য অপরাধটা করেছে। যাদেরকে তিনি ১০০ ভাগ বিশ্বাস করতেন, তারাই তাকে মার্কিন সেনাবাহিনীর গোপন ল্যাবে তৈরি বিষ খাইয়ে হত্যা করেছে। ও গড, নো! ও গড, ইয়েস! হাঁপাতে হাঁপাতে বললেন দাদু। ইসলামের ইতিহাসে সেই প্রথম থেকেই এমন বিশ্বাসঘাতকতার নজির পাবে তুমি ভুরি ভুরি। একই ট্রেডিশন চলে আসছে আজ পর্যন্ত। কিন্তু সেক্ষেত্রে মারা যাবার আগে কাউকে কিছু জানাননি কেন তিনি? অন্তত জার্নালিস্টদের? রানা বিশ্বাস করতে পারছে না কথাটা। মারা যাওয়ার মাত্র কয়েকদিন আগে ব্যাপারটা তিনি জানতে পারেন, কিন্তু অপরাধীরা সারাক্ষণ তাকে ঘিরে থাকায় মুখ খোলেননি। আসলে পার্টির মধ্যে ভাঙন ধরাতে চাননি তিনি। তাছাড়া তিনি জানতেন বলে কোনো লাভও নেই। কথাটা অসুস্থ মানুষের প্রলাপ হিসেবে ধরে নেওয়া হবে, কেউ বিশ্বাস করবে না। কারা তারা দাদু? জানতে চাইল মর্মাহত রানা। ডায়েরিতে তাদের নাম রয়েছে, বললেন বৃদ্ধ দাউদ। কিন্তু তাদের দোষারোপ করা হয়নি, শায়েস্তা করার কথাও নেই। কাদের থেকে সাবধান থাকতে হবে শুধু তারই একটা ইঙ্গিত দিয়েছেন শুধু। আর কি আছে ওটায়? জানতে চাইল রানা। কঠোর সত্য ও বর্তমান বাস্তবতা মেনে নিয়ে প্যালেস্টাইনে কিভাবে শান্তি ও সমৃদ্ধি আনা যায় তার একটা নিখুঁত প্ল্যান রেখে গেছেন তিনি। কঠোর সত্য ও বাস্তবতা? সেটা কি দাদু? প্রথমেই সত্যটাকে সম্মান দেখাতে হবে যে এই দেশ একা কোনো ধর্মীয় জাতিগোষ্ঠীর নয়, বললেন খাদেমুল দাউদ। ইসলাম আসার অনেক আগে থেকে এখানে অনেক জাতের মানুষ বসবাস করছে। যিশুর অনুসারী খ্রিস্টানরা। খ্রিস্ট ধর্ম আসার আগে এখানে বাস করত মুসা নবীর অনুসারী ইহুদিরা। ইহুদিদের আগে ছিল অন্য কোনো সম্প্রদায়ের লোকজন, যেমন রোমানরা। কোন যুক্তিতে অস্বীকার করব এটা তাদের সবার দেশ নয়? ট্রেতে কফির সরঞ্জাম সাজিয়ে কামরায় ফিরে এলো শায়লা। ওদের দুজনের কাছাকাছি একটা চেয়ার টেনে বসল। মিস্টার আরাফাতের বক্তব্যে যুক্তি আছে, বলল রানা। শায়লার বাড়ানো হাত থেকে কফির কাপটা নিল। ডায়েরিতে আর কি আছে দাদু? আর কি আছে আমি জানি না। কফির কাপটা নেওয়ার সময় শায়লাকে জিজ্ঞেস করলেন, আমারটায় চিনি দাওনি তো? মৃদু হেসে নিঃশব্দে মাথা নাড়ল শায়লা। তারপর হঠাৎ সে বলল, দাদু, মিস্টার রানার সঙ্গে ওই ব্যাপারটা নিয়ে কথা বলেছ? কোন ব্যাপারটা? প্রায় রেগে উঠে জানতে চাইলেন খাদেমুল দাউদ। তারপর নিজেই উত্তর দিলেন, না, ওসব কথা রানাকে কিছু বলিনি। ওর আসল কাজটা অনেক বেশি জরুরি। নিজেদের সামান্য একটা ব্যাপারে ওকে বিরক্ত করার কোনো মানে হয় না। যেন একমত হতে না পেরেই মাথাটা নিচু করে নিল শায়লা, তবে আর কিছু বলল না সে। অনধিকার চর্চা হয়ে যাবে ভেবে বিষয়টা সম্পর্কে রানা কোনো আগ্রহ দেখালো না। আমার যাওয়ার কি ব্যবস্থা দাদু? জানতে চাইল ও। তোমার জন্য নতুন এক সেট কাগজপত্র তৈরি করে রেখেছি, দাদু জানালেন। শায়লার চাচা মুক্তাদির আলাউই কাছেই একটা স্লটার হাউসের ম্যানেজার। সেখান থেকে মিশরে হালাল মাংস রফতানি করা হয়। প্রতিবার ওই কার্গোর সঙ্গে একজন করে লোক যায়। এবার তুমি যাবে। শায়লাই তোমাকে মিশরীয় জাহাজে তুলে দিয়ে আসবে। কবে? জানতে চাইল রানা। কখন? পরবর্তী শিপমেন্ট আগামী সোমবার। হতাশ বোধ করল রানা। ভাবল, সেরেছে, তার মানে আরো ৬টা দিন এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। ওর প্রশ্নের উত্তরে দাদু বললেন, না, সময়টা এগিয়ে আনার কোনো উপায় নেই রানা। অসুবিধে কি? এই কটা দিন ভালো খাওয়া দাওয়া করো আর বিশ্রাম নাও। আমাদের শায়লা খুব ভালো রান্না করে। অসহায় একটু হাসি দেখা দিল রানার ঠোঁটে। কি আর করা, ঠিক আছে, তবে আমার ফেরার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমি। শায়লার দিকে তাকালেন খাদেমুল দাউদ। আমার চাচার স্লটার হাউসটা সেদতিয়ামে। কর্মচারীদের ছুটি দেওয়া হলেও সোমবার সকালে এসে গরু ছাগল জবাই করে সব কাজ সেরে ফেলবে তারা। এখান থেকে আমরা রওনা হব রাত ৮টায়, বলল শায়লা। মাংস নিয়ে মুক্তাদির চাচার কাভার্ড ভ্যান ছাড়বে রাত 10টার দিকে। ওটার ক্যাবে চড়ে যাওয়াটাই সব দিক থেকে নিরাপদ। তবে ভ্যানটার মেঝে তুলে ফলস বটম লাগানোরও ব্যবস্থা আছে। জাহাজ ছাড়বে কখন? জানতে চাইল রানা। এই রাত 2টোর দিকে বন্দর ছেড়ে যাবে। এখন তুমি বিশ্রাম নেবে রানা, বললেন দাদু। 8টায় সাপারে বসে আরো কথা হবে।
তখন বাংলাদেশের গল্প শুনব। আলখেল্লার আস্তিন সরিয়ে হাত ঘড়ি দেখলেন। এখন 5টা বাজে, 3টে ঘন্টা অনায়াসে ঘুমাতে পারবে। শায়লা, ও রুমটা দেখিয়ে দিয়ে আসো তো ভাই। আসুন, বলে চেয়ার ছাড়ল শায়লা। বুড়ো দাদুর উদ্দেশ্যে ছোট্ট করে মাথা ঝাঁকালো রানা, তারপর শায়লার পিছু নিয়ে বেরিয়ে এলো করিডোরে।